সংশোধনীর খসড়া চূড়ান্ত, ইভিএম এর বিধান বিলুপ্ত, ফিরল না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বাতিল। নির্বাচন বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেকের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এক হওয়ার আহ্বান। পুলিশি নির্যাতনে জনির মৃত্যুর ঘটনায় এসআই জাহিদের দণ্ডাদেশ হাইকোর্টে বহাল। আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল। এবং পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করবে র্যাব। জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ আর থাকছে না। একক প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। ভোটে এআই এর অপব্যবহার, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি, ইভিএম বাতিল সহ প্রায় ৪৮টি বিষয়ে আলোচনা করে আরপিও সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার আসাদের রিপোর্ট। সোমবার সকাল ১১টায় শুরু হয় কমিশন সভা, চলে টানা ৮ ঘণ্টা। এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৪৮টি বিষয়ে সংশোধনী আলোচিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঠেকাতে আসছে না ভোট, বাতিল হচ্ছে ইভিএম। যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয়, তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত, যেহেতু ইভিএমের ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী দায়িত্বে অবহেলায় সংশোধিত হচ্ছে শাস্তির বিধান। নির্বাচন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের অবহেলাজনিত যে শাস্তিগুলো আছে, সেই শাস্তিগুলো ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছে। এটা ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে এবং পরবর্তীতে এটা বিধান নিশ্চিত করা হয়েছে যে এটার ফিডব্যাক, গৃহীত ব্যবস্থা সম্বন্ধে যেন কমিশনকে জানানো হয় এবং ভবিষ্যতে এটা সংশ্লিষ্ট ব্যক্তির পার্সোনাল ডোসিয়ারের মধ্যে থাকবে। নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ভোটের সংখ্যা 2 জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায়, তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের ৮৪টি মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে প্রতিটি কারণ যথাযথভাবে উল্লেখ করা হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 3 দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত ৮টায় তাকে বহনকারী বিশেষ বিমানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন তাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে দুপুর 2টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। সফরে অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনায় অগ্রাধিকার পাবে। জাতীয় নির্বাচন নিয়ে কৌতূহল বাড়ছে সর্বস্তরে। সাধারণ মানুষ বলছেন, প্রশাসন নিরপেক্ষ না হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। একই কথা বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তার মতে, যেন তেনভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করলে তা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। সংকট উত্তরণে কমিশন, সরকার, প্রশাসন, রাজনৈতিক দল ও গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তিনি। রেজা খানের বিশেষ প্রতিবেদন। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনামলের পুরোটাই ভোট বঞ্চিত ছিল দেশের জনগণ।
২৪-এর গণ আন্দোলনে তার একচ্ছত্র রাজত্বের অবসান হলে সর্বমহলে দাবি ওঠে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে হাসিনার পতনের দিন গেল ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশনকে নির্দেশনা দেন। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচনের এই ঘোষণায় জনমনে স্বস্তি ফিরলেও নিরপেক্ষ ভোট নিয়ে সংশয় আছে সাধারণ মানুষের মনে। আন্তর্জাতিক বলতে আমাদের বাংলাদেশে তো এরকম কিছু আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে দেখি নাই। ফেব্রুয়ারি নির্বাচন হলে যে লাভ সে কদু। পুরনো প্রশাসনিক কাঠামো বহাল রেখে অথবা নিরপেক্ষ প্রশাসন না হলে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মনে করছেন তারা। নতুনভাবে প্রশাসন নিয়োগ করিয়া তারপর নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে গেলে আমাদের দেশে যে প্রশাসন, এই প্রশাসন দিয়া সম্ভব না, কারণ হলো প্রশাসন এখনো নিরপেক্ষ হয় নাই। যদি সবাই একমত হয় তাহলে অবশ্যই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। একই রকম মত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে কমিশনকে সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের সবচেয়ে বেশি দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশনকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাদের ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে। ভোটের অন্যান্য অংশীজন সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের নিরপেক্ষ ভূমিকায় গুরুত্বারোপ করেন তিনি। রাজনৈতিক দলই নয়, তাদের মনোনীত প্রার্থীরা, তো তারা যদি ছলে বলে করে কৌশলে নির্বাচনে বৈতরণী পার হইতে চায় তাহলে নির্বাচন সুষ্ঠু করাটা দুরূহ। তাই তাদেরকে সদাচরণ করতে হবে, তাদের দলের মধ্যে পরিবর্তন আনতে হবে। সবার দায়িত্বশীল আচরণে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মত দেন বদিউল আলম মজুমদার। নির্বাচন আন্তর্জাতিক মানের হতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রথম অংশ। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া মাঠে থাকবে নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। এবার আমরা ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুল ভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব। আর নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীকে ৪০,০০০ বডি ওয়ার্ন ক্যামেরা দেয়া হচ্ছে। ইলেকশনের জন্য আমরা পুলিশের কাছে এবার ১০,০০০ মতো বডি ক্যাম্প আছে, বিজিবির কাছেও কিছু আছে। এখন আরো আমরা ৪০,০০০ বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এসে এক জায়গা থেকে দেখা যায়। জুলাই আন্দোলনে অনেক নিরীহ মানুষের নামে মামলা হয়েছে জানিয়ে তাদের হয়রানি মুক্ত রাখতে সরকার কাজ করছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ। এখন কোন নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এক হওয়ার আহ্বানও জানান তিনি। বিকেলে নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন।
দীর্ঘ 14 বছর পর সোমবার অনুষ্ঠিত হল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। নির্বাচন সামনে রেখে দেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, দেশে ইস্যু তৈরি করতে বিএনপিকে নিয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কিছু রাজনৈতিক দল। এই ন্যারেশন পরিবর্তন করতে যে 5ই আগস্ট জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বললে আমরা মানব না। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। জনগণ বিএনপিতে আস্থা রাখতে চায় উল্লেখ করে আগামীর বাংলাদেশে জনপ্রত্যাশা পূরণে বিএনপির অভিজ্ঞতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশ গড়তে হয়, সেজন্যই বিএনপি বুঝতে পেরেছে যে এই যে স্বৈরাচার পালিয়ে গেছে সে কিভাবে প্রত্যেকটি সেক্টরকে কিভাবে তারা নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য ধ্বংস করে দিয়েছিল। দেশ এবং জনগণের জন্য 31 দফা যেটি আপনি দিয়েছেন সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী পল্লবী থানায় পুলিশের নির্যাতনে জনি মৃত্যু মামলায় সাবেক এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। কাজী পাপুর প্রতিবেদন জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। আসামি কিংবা নিরীহ জনতাকে দেশের বিভিন্ন থানায় নির্যাতনের অনেক অভিযোগ উঠলেও যথাযথ প্রমাণের অভাবে পার পেয়ে যান অভিযুক্তরা। তবে রাজধানীর পল্লবী থানা পুলিশ এমন অপকর্ম করে পার পায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তেও উঠে আসে 2014 সালে ইশতিয়াক হোসেন জনিকে থানায় নির্যাতন করার প্রমাণ। প্রধান আসামি এসআই জাহিদকে দেয়া বিচারিক আদালতের যাবজ্জীবন সাজা বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে সাব ইন্সপেক্টর জাহিদুর রহমানের সাজা বহাল রাখেন এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাশিদুল হাসানের যাবজ্জীবন সাজাকে কমিয়ে 15-1 ধারায় উক্ত সাজাকে এনে 10 বছর করেন। পুলিশের সোর্স রাশেদকে বেকসুর খালাস প্রদান করেন এবং যারা আপিল করে নাই তাদের সাজা বহাল থেকে যায়। হাইকোর্টের একজন খালাস পাওয়ায় অসন্তুষ্টি জানিয়ে নিহত জনি সহোদর জানান, আসামি পক্ষের প্রতিনিয়ত হুমকিতে রীতিমতো শঙ্কিত পরিবারের সদস্যরা। নেই কোনো ক্ষতিপূরণ, নেই কোনো আইনের মধ্যে হেফাজতে সাজা, নির্যাতনের সাজা আছে, তো হেফাজতে পুলিশের হেফাজতেই তো মৃত্যু হয়েছে। আমার পরিবার নিয়ে আমি অনেক আতঙ্কে রয়েছি, আমি জানি না কখন কি হবে। আমার নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের প্রথম রায় এটি। তবে এই মামলায় ভুক্তভোগীর ক্ষতিপূরণ মাত্র 25,000 টাকা হওয়ায় আইনের সংস্কার চেয়েছেন আইনজীবীরা। একজনের মৃত্যু হইলে পরে তার ক্ষতিপূরণ 25,000 টাকা, এটা হাস্যস্কর। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখবো, অনেক আইন তো সংশোধন করতেছেন, এইটা সংশোধন করিয়া সর্বোচ্চ অন্তত 25 লাখ টাকা বা 1 কোটি টাকা করেন। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের উপর শুনানি হয় হাইকোর্টের একটি বেঞ্চে। শুনানি এক পর্যায়ে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অনেকটা জোর করে সাবমিশন রাখতে যাচ্ছিল কোর্টের কাছে এবং তারা অনেকটা জোর জবরদস্তি করতে চাচ্ছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
কোনো অপরাধে ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের ক্ষতি হলেও পলিথিনের অবাধ ব্যবহারে সমগ্র মানবজাতির পাশাপাশি প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। পরিবেশ বিধ্বংসী এ পলিথিনের উৎপাদন ও বিক্রয় বিপণন বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে র্যাবের যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি। আর দীর্ঘমেয়াদে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় পলিথিনের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধকল্পে রাজধানীর কারওয়ান বাজারে পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরাদ হোসেন পলিথিন বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি কঠোর অভিযান অব্যাহত রাখার কথা জানান। পুরান ঢাকার ইমামগঞ্জ সহ চকবাজার প্রত্যেকটা জায়গায় যেখানে কারখানার সন্ধান পাচ্ছি সেখানে যাচ্ছি এবং ইতিমধ্যে কিছু আপনারা জানেন যে পলিথিন যে পরিবহনের সময় সেখানে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মালামালগুলো জব্দ করা হয়েছে। এই প্রক্রিয়াটা আমাদের চলমান। পলিথিনের যে বিকল্প, সেই বিকল্প পাটের ব্যাগ এবং কাগজের ব্যাগ সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দোকানে দোকানে দিচ্ছি। পলিথিনের অবাধ ব্যবহারে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক তুলে ধরেন র্যাব মহাপরিচালক। ক্রাইম হয়তো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে, পরিবেশ যদি আমরা নষ্ট করি, পরিবেশের উপরে যে আক্রমণ সেটি কিন্তু আমাদের মানব জাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। উৎপাদন, বিপণন এবং খুচরা ব্যবহার সব ক্ষেত্রে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সন্ত্রাসী গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। 17 আগস্ট থেকে সারা দেশে 55 লক্ষ পরিবার 15 টাকা দরে মাসে 30 কেজি করে চাল পাবে। এ উপলক্ষে সারা দেশে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউসে খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাস চলবে এই কর্মসূচি। আগামী 17 আগস্ট থেকে আমরা শুরু করব। 55 লক্ষ পরিবার, সারা দেশে 55 লক্ষ পরিবার মাসে 30 কেজি করে চাল পাবে 15 টাকা কেজিতে। তো এই উপজেলার এর জন্য প্রস্তুতিমূলক ব্যাপারটা নিয়ে আলাপ করতে এসেছিলাম। তারা মোটামুটি সম্পূর্ণ প্রস্তুত আছে। ইনসেন্টিভ স্কিমের ফাইনাল উদযাপনে ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারোর উদ্যোগে হয়ে গেল মেগা মিট। সারা দেশ থেকে 300 জনেরও বেশি ডিলার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা এতে অংশ নেয়। অনুষ্ঠানে ওয়াকারোর বিভিন্ন ধরনের পাদুকার পাশাপাশি সাম্প্রতিক বাজারে লঞ্চ করা ইভা ক্লক এবং স্লিপার প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয় চাহিদা পূরণে তৈরি এসব পণ্য বাজারে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ওয়াকারো বাংলাদেশের চেয়ারম্যান ভি নওশাদ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা আফরান নিশো সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা চালিয়ে আল জাজিরার প্রতিবেদক আনাস আল শরীফ সহ তার আরও 4 সহকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালালে নিহত হন তারা। শরীফের সঙ্গে সেই তাঁবুতে ছিলেন আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ক্রিকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া। সাংবাদিক আনাস আল শরীফ হামাসের সশস্ত্র সেলের প্রধান ছিল বলে এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ। এদিকে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছে আরব বিশ্বের আঞ্চলিক সংগঠন আরব লীগ। খেলার খবর। ক্রিকেট ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে 9 থেকে 10-এ নেমে গেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে জয় খরা কাটানোর দিনে র্যাঙ্কিংয়ে 1 ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের বিপক্ষে হেরে 102 রেটিং পয়েন্ট নিয়ে 5-এ নেমে গেছে পাকিস্তান। আর 1 পয়েন্ট বেশি নিয়ে 4-এ উঠেছে শ্রীলঙ্কা। 124 পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। এরপর যথারীতি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড। আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংয়ের সেরা 6 দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি 6 দল ঠিক হবে বাছাই পর্বের ভিত্তিতে।
শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরবার। আরপিও সংশোধনী খসড়া চূড়ান্ত, ইভিএম এর বিধান বিলুপ্ত, ফিরল না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বাতিল। নির্বাচন বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেকের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এক হওয়ার আহ্বান। পুলিশি নির্যাতনে জনির মৃত্যুর ঘটনায় এসআই জাহিদের দণ্ডাদেশ হাইকোর্টে বহাল। আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল। এবং পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করবে র্যাব। জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।